Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসগুলোতে আমরা কার্বিন কেমিস্ট্রি নিয়ে আলোচনা করেছি, দু ধরনের কার্বিন নিয়ে আলোচনা করেছি, তাদের ইলেকট্রন কাউন্ট কিভাবে করতে হয় সেটা আলোচনা করেছি, তাদের এমও ডায়াগ্রাম আলোচনা করেছি এবং তার সাথে একটা টিউটোরিয়ালও তোমরা আগের যে টিউটোরিয়ালটা ছিল সেটাতে তোমরা ভালো মতো পুঙ্খানুপুঙ্খ একটা ধারণা পেয়ে যাবে কার্বিন কেমিস্ট্রি বিষয়। এবার পরবর্তী যে লেকচারগুলো আছে সেই লেকচারগুলোতে আমরা আরও গভীরভাবে জানার চেষ্টা করব আরও কি ধরনের লিগ্যান্ড এই অর্গানোমেটালিক কম্পাউন্ডে এর মধ্যে পাওয়া যায়, এই ধরনের যৌগগুলোতে পাওয়া যায়। তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালকিল এবং অ্যারাইল লিগ্যান্ড। তো আজকে আমাদের আলোচনার টপিক হলো অ্যালকিল অ্যান্ড অ্যারাইল লিগ্যান্ড। অ্যালকিল লিগ্যান্ড মানে ঠিক কি বলতে চাইছি আমি, একটা সহজ এক্সাম্পল হিসেবে তোমরা ধরতে পারো, এটা খুব কমনলি দেখা যায়, এরকম MCH3 এই ধরনের বন্ডগুলো আছে, আমি বাকি বন্ডগুলো আঁকলাম না। এছাড়া আরও একটা খুব কমনলি যদি তুমি ভাবো, সেটা হচ্ছে এই এইচগুলোকে যদি আমরা সাবস্টিটিউট করে দিই আর গ্রুপ দিয়ে, যে কোনো আর হতে পারে, সেটা আর ইলেকট্রন ডোনেটিং, ইলেকট্রন উইথড্রয়িং, অনেক কিছুই হতে পারে, সে বিষয়ে আমরা আলোচনা করব। আর তার সাথে অ্যারাইল বলতে আমরা যেটা বলতে চাইছি, অ্যারাইল বলতে আমরা বলতে চাইছি ঠিক এই রকম টাইপের কিছু কমপ্লেক্সেস। এবার এই ধরনের যে সিস্টেমগুলো আছে সেইগুলোতে প্রথমেই অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে যেটা আসে সেটা হচ্ছে যে ইলেকট্রন কাউন্ট, কারণ 18 ইলেকট্রন রুল থেকে অনেক রকমের প্রশ্ন থাকে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বা বিভিন্ন বিএসসি বা এমএসসির যে পরীক্ষাগুলো হয় সেখানেও টার্ম সেমিস্টারে অনেক সময় এই ধরনের প্রশ্ন থাকে। তো তার মধ্যে সবার আগে যেটা বুঝতে হবে যে এই ধরনের লিগ্যান্ডগুলোকে, এই অ্যালকিল বা অ্যারাইল লিগ্যান্ডগুলোকে আমরা ঠিক কত ইলেকট্রন ডোনার বলতে পারি। এরা সবাই অ্যানায়নিক, মানে -1 চার্জ আর 2 ইলেকট্রন ডোনার হিসাবে ভাবতে পারো। এবার এদের যখন আমরা আলোচনা করছি তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই ধরনের লিগ্যান্ডগুলো, এই অ্যালকিল বা অ্যালকিল লিগ্যান্ডগুলো, এরা কিন্তু খুব স্ট্রং সিগমা ডোনার হবে, তাই তো? তার কারণ হচ্ছে যে এদের ওপরে অনেকটা স্ট্রং সিগমা ডোনার, তার কারণ এদের ওপর নেগেটিভ চার্জ এবং এদের যে সাইজ সেটাও খুব ছোট হয়, সেই চার্জ ডেন্সিটি প্রচণ্ড বেশি, যার জন্য এরা খুব স্ট্রং সিগমা ডোনার হিসাবে অ্যাক্ট করে থাকে। এবার সিগমা ডোনারের সাথে সাথে আমাদের পাই অ্যাকসেপ্টারের কথাটা যদি ভাবি, এরা কিন্তু খুবই উইক অর নেগলিজিবল। এটাকে বলা যেতে পারে উইক না বলে আমরা এটাকে নেগলিজিবলই বলতে পারি, বা এটাকে বলতে পারি ভার্চুয়ালি ইম্পসিবল। সিগমা ডোনার থাকলেও এরা কিন্তু একেবারেই কোনো রকমের পাই অ্যাকসেপ্টার প্রবাবিলিটি এদের মধ্যে থাকে না। এবার এই যে সিগমা ডোনার ক্যাপাবিলিটি, সেইটা কিসের ওপর ডিপেন্ড করবে? সিগমা ডোনার ক্যাপাবিলিটি অবশ্যইভাবে ডিক্রিজ করবে যে এই হাইড্রোজেন যেগুলো আছে, CH3-র ক্ষেত্রে যেটা রয়েছে সেটা যেমন একটা ভালো সিগমা ডোনার, তার সাথে এই হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করে যদি আর গ্রুপ চলে আসে, এবার আর এর যে এফেক্ট, আর এর কি এফেক্ট থাকতে পারে? আর এর এফেক্ট হতে পারে আমার প্লাস আই অর মাইনাস আই এফেক্টের উপর ডিপেন্ড করে। প্লাস আই এফেক্ট মানে ইলেকট্রন পুশিং এফেক্ট, যে ধরনের গ্রুপগুলো সেটা করতে পারে তাদের মধ্যে আমাদের থাকতে পারে ইথাইল, মিথাইল, এই ধরনের সাবস্টিটিউশন থাকলে করতে পারে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে যদি মিথাইল বা ইথাইল দিয়ে ইলেকট্রন পুশিং এফেক্ট অনেকটা বেড়ে যায়, যার জন্য এই চার্জ ডেন্সিটি আরও বেড়ে গিয়ে এটা কিন্তু আরও বেশি স্ট্রং সিগমা ডোনার হিসাবে রিঅ্যাক্ট করতে পারে।
এবং পাই অ্যাকসেপ্টারে এদের প্রবাবিলিটি খুবই কম বা নেই। একইভাবে যদি আমরা অন্য জিনিসগুলো ভাবি, যেমন হচ্ছে মাইনাস আই এফেক্ট। মাইনাস আই এফেক্ট কাদের ক্ষেত্রে থাকতে পারে? আমরা যদি মাইনাস আই ভাবতে চাই, খুব সচরাচর এক্সাম্পল হচ্ছে ফ্লুরিনেটেড সিস্টেমসগুলো, যেমন হচ্ছে CF3 মাইনাস। এই ধরনের সিস্টেম যদি আমরা দেখি, এই ধরনের সাবস্টিটিউশন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটা বেশি ড্র্যাগড হয়ে যাচ্ছে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটির জন্য, এবং তার জন্য আমরা দেখবো যে এদের সিগমা ডোনার ক্যাপাবিলিটিটা অনেক কম। এখন যদি আমাদের কম্পেয়ার করতে বলা হয় যে ধরে নাও CH3 মাইনাস এবং CF3 মাইনাস, কার সিগমা ডোনার ক্যাপাবিলিটি সব থেকে বেশি এই দুটির মধ্যে, তাহলে অবশ্যই আমাদের উত্তর হবে এই CH3 মাইনাস বেটার সিগমা ডোনার। তার কারণই হচ্ছে এই CF3 মাইনাসে যে ফ্লোরিন আছে তার ইলেকট্রোনেগেটিভিটির জন্য ইলেকট্রন ডেন্সিটিটা সে টেনে নিতে পারে, রাইট? তো এই বিষয়গুলো আছে। এবং একইভাবে যদি তুমি অ্যারাইলের রেসপেক্টে ভাবো, অ্যারাইলের ক্ষেত্রেও যদি তোমার এই সিস্টেমটা, এই দুটো সিস্টেমের মধ্যে আমাদের তুলনা করা হয়, একটা অ্যারাইল সিস্টেম আর তার সাথে পেন্টাফ্লোরো সাবস্টিটিউটেড সিস্টেম, তাহলে অবশ্যই তোমরা বুঝতেই পারছো এই সিস্টেমটার ক্ষেত্রে কিন্তু সিগমা ডোনার প্রবাবিলিটি অনেক বেশি হবে কম্পেয়ার টু এই অ্যারাইল বেসড এই সিস্টেমটার ক্ষেত্রে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে অ্যারাইল সিস্টেমসগুলো সিগমা ডোনার হলেও এদের কিন্তু পাই স্টার অরবিটাল থাকে যেটা ভ্যাকেন্ট, সেক্ষেত্রে কিছুটা হলেও ইলেকট্রন ডেন্সিটি যদি প্রয়োজন হয়, যদি রিকোয়ারমেন্ট থাকে সিস্টেমের, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি কিছুটা তাদের পাই স্টার অরবিটালে তারা অ্যাকসেপ্টও করতে পারে, যেটা কিন্তু এই মিথাইল বা ইথাইল বা প্রোপাইল বা অ্যালকিল লিগ্যান্ডগুলোর ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব নয়। এইবার এই ধরনের সিস্টেম নিয়ে যখন আমরা আলোচনা করছি, অবশ্যম্ভাবীভাবে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই সিস্টেমসগুলো যদি, এই অ্যালকিল সিস্টেমসগুলো যদি তাতে বিটা হাইড্রোজেন থাকে, তাহলে কিন্তু তারা খুব সাসেপ্টেবল হয় বিটা হাইড্রাইড এলিমিনেশন টাইপের জিনিসের ক্ষেত্রে বা রিয়াকশনের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে বিটা হাইড্রাইড এলিমিনেশনের ক্ষেত্রে মানে কি বলতে চাইছি, মানে একটা ধরা যাক একটা এক্সাম্পল আমরা এরকমভাবে ভাবি, এখানে একটা মেটাল আছে, যে মেটালে একটি ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, এই মেটালটার সাথে একটা লিগ্যান্ড অ্যাটাচড অবস্থায় আছে, ধরে নাও এই একটি লিগ্যান্ড, ধরো এখানে ইথাইল লিগ্যান্ডটা অ্যাটাচড অবস্থায় রয়েছে। এই মতো অবস্থায় কি ঘটনা ঘটতে পারে? এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, এটা হচ্ছে আমাদের বিটা কার্বন। এবং আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথমত মেটালের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে, আর মেটালের ভ্যাকেন্ট ডি অরবিটালের সাথে বিটা হাইড্রোজেনটাকে কিন্তু আমাদের সিসয়েডাল হতে হবে, মানে সিস ওরিয়েন্টেশনে থাকতে হবে। তাহলেই আমরা দেখতে পাবো এই সিস্টেমগুলো ভেঙে গিয়ে এরা কিন্তু, তোমরা দেখবে যে এরা কিন্তু সহজেই হাইড্রাইডটা ডিরেক্টলি মেটালে অ্যাড হয়ে যেতে পারে। দিস ইজ কল্ড বিটা হাইড্রাইড এলিমিনেশন। তাহলে এই জিনিসটাকে কি বলা হয়? বিটা হাইড্রাইড এলিমিনেশন। তাহলে দেখা যাচ্ছে যে অ্যালকিল সাবস্টিটিউটেড মেটাল, অর্গানোমেটালিক যৌগগুলো বিটা হাইড্রাইড এলিমিনেশনে খুব প্রোন হয়, এবং তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যাদের মধ্যে দুটি ক্রাইটেরিয়া আমি বললাম তোমাদের। যে প্রথম ক্রাইটেরিয়াটা কি? প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে মেটাল শুড হ্যাভ, মেটালের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে, তার কারণ যাতে করে এই হাইড্রাইডটা যখন এখানে অ্যাটাচ হবে, যাতে করে এটা আমাদের এই হাইড্রাইডটা যাতে মেটালে ডাইরেক্টলি অ্যাটাচ হতে পারে। আর সেকেন্ড কি, যে বিটা হাইড্রোজেন যেটা রয়েছে, বিটা হাইড্রোজেন should be available and cis to the vacant metal orbital.
দুটো হলো। এবার এই প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা আমরা আঁকছি এখানে, এবং তার একটা ট্রানজিশন স্টেটও তৈরি হয়। তার সাথে 3 নম্বর যে পয়েন্টটা এখানে থাকা দরকার বিটা হাইড্রাইড এলিমিনেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মেটাল অ্যান্ড লিগ্যান্ড কমপ্লেক্স শুড বি available in coplanar position to support transition state। এই ব্যাপারটা কি বলছি, এটা হচ্ছে ধরো এটা তোমার স্টেপ 1, তা স্টেপ 2টা আমরা এখানে আঁকার চেষ্টা করি। স্টেপ 2টা হচ্ছে মেটালের ডি অরবিটাল যেমন ছিল সেরকম আছে, তার সাথে এখানে তোমার CH2 যেমন আছে থাকলো, এর সাথে আমরা দেখব এখানে সি, এবং এইখানে তোমার থাকছে হচ্ছে আমাদের হাইড্রোজেন, রাইট? এটাকে আমরা সোজাও আঁকতে পারি, কার্বন, এখানে একটা হাইড্রোজেন আমি এঁকে দিলাম, রাইট? আর এইখানে আমার ধরো আর একটা CH2 আছে। এই যে এখানে তো একটা বন্ড তৈরি করতে হবে, তো এই যে বন্ডটা, এই যে ট্রানজিশন স্টেটটা হচ্ছে যেখানে মেটাল আর কার্বনের যে বন্ডটা আছে সেটা ভাঙছে, এখানে একটা ডবল বন্ড তৈরি হচ্ছে, এবং এই বন্ডটা ভেঙে এইখানে একটা বন্ড তৈরি হচ্ছে। এই যে একটা প্ল্যানার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ট্রানজিশন স্টেটের, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটা হতে হলে বুঝতেই পারছো প্রথম দুটো ক্রাইটেরিয়া তো অবশ্যই স্যাটিসফাই করতে হবে, যে মেটালের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে এবং এখানে বিটা হাইড্রোজেন থাকতে হবে, তার সাথে এদেরকে একটা অলমোস্ট প্ল্যানার কন্ডিশনে আসার মতো জায়গায় থাকতে হবে। তার মানে মেটালটা যদি খুব স্টেরিক্যালি হিন্ডার্ড হয় তাহলে কিন্তু, বা আলফা কার্বনে যদি কোনো স্টেরিক গ্রুপ, বড় স্টেরিক গ্রুপ থাকে, বা বিটা কার্বনেও যদি একটা প্রোটন অ্যাভেলেবেল আছে, বাকি দুটো প্রোটনের জায়গায় যদি কোনো স্টেরিক্যালি বাল্কি গ্রুপ থাকে, তাহলে কিন্তু এই ধরনের ট্রানজিশন স্টেট ফর্ম করা খুব টাফ হয়ে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু বিটা হাইড্রাইড এলিমিনেশন হওয়াটাও একটু অনেকটাই ইম্পসিবল হয়ে যাবে। এবং এটা আলটিমেট কি প্রোডাক্টটা তৈরি করবে, আলটিমেট প্রোডাক্ট তোমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে মেটাল এইরকম, এবং মেটালের সাথে এইখানে একটা অ্যালকিন বন্ডের অবস্থায় থাকবে। দিস ইজ ইয়োর ফাইনাল প্রোডাক্ট। এই বিটা হাইড্রাইড এলিমিনেশন হলে এটা হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট। ওকে, তাহলে বিটা হাইড্রাইড এলিমিনেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার লেকচারটা থেকে, রাইট? এবার একটা ছোট্ট প্রশ্ন করে দিই, যে বিটা হাইড্রাইড এলিমিনেশনের ক্রাইটেরিয়া আমরা পড়লাম, তার ট্রানজিশন স্টেট কীরকম হয় সেটাও দেখলাম। এবার তাহলে আমার যদি বিটা হাইড্রাইড এলিমিনেশন যদি আমার কোনো কমপ্লেক্সে আটকাতে হয়, ধরো আমি এমন একটা অর্গানোমেটালিক কমপ্লেক্স বানিয়েছি যেখানে আমি চাই না যে বিটা হাইড্রাইড এলিমিনেশন হোক, তাহলে আমায় কি করতে হবে? অবভিয়াসলি আমায় দেখতে হবে যাতে সেখানে কোনো রকম বিটা হাইড্রোজেন যাতে অ্যাভেলেবেল না থাকে। সেইটা যদি আমাদের করতে হয় তাহলে বেস্ট পসিবল লিগ্যান্ডগুলো কি হবে যেটা বিটা হাইড্রাইড এলিমিনেশন আটকাতে পারবে? অবভিয়াসলি এটা, যেখানে কোনো বিটা হাইড্রাইড নেই। তারপর আরেকটি সাবস্টিটিউশন আমরা ভাবতে পারি, যেটা হচ্ছে আমাদের CMe3, এইখানেও কোনো বিটা হাইড্রাইড নেই বা কোনো হাইড্রোজেন নেই। তারপর আরও বেঞ্জাইল ভাবতে পারি, যেখানেও আমরা দেখব যে কোনো রকম বিটা হাইড্রাইড থাকবে না, রাইট? এখানেও কিন্তু বিটা হাইড্রাইড এলিমিনেশন সম্ভব না। আর তার সাথে আমরা সিলাইল গ্রুপ, ট্রাইমিথাইল সিলাইল মিথাইল সাবস্টিটিউশনও ভাবতে পারি, যেটা হচ্ছে সিম্পল, এইখানে যে CH2টা আছে সেই CH2টাকে রেখে এইখানে যে কার্বনটি, সেই কার্বনটিকে আমরা সিলিকন দিয়ে যদি সাবস্টিটিউট করে দিই, তাহলে আরেক ধরনের এক্সাম্পল হচ্ছে আমাদের এই সিস্টেম SiMe3 সিস্টেম, যেখানে কিন্তু কোনো বিটা হাইড্রাইড, নো বিটা হাইড্রাইড প্রেজেন্ট। তার মানে এই ধরনের সিস্টেমগুলো কিন্তু কোনো রকম ভাবেই বিটা হাইড্রাইড এলিমিনেশন করা সম্ভব হবে না। এখন প্রশ্ন হচ্ছে, একটা ছোট্ট প্রশ্ন আমরা ভাবতে পারি, যে এই ধরনের সিস্টেম, যে অ্যারাইল যে সিস্টেমটা রয়েছে, ধরো এই যে মেটাল অ্যারাইল সিস্টেম, এই সিস্টেম why we don't see beta হাইড্রাইড এলিমিনেশন। ওকে, কেন আমরা দেখতে পাই না?
তার কারণ এখানে যে বিটা হাইড্রাইড এলিমিনেশন হয়, এখানে যে আলফা, এটা যদি আলফা কার্বন হয়, এটা যদি বিটা কার্বন হয়, এখানে কিন্তু হাইড্রোজেন রয়েছে, এখানে যে নেই তা নয়, কিন্তু তাও হাইড্রোজেন থাকা অবস্থাতেও কিন্তু বিটা হাইড্রাইড এলিমিনেশন এখানে খুব হওয়া টাফ। তার কারণ এখানে যে ইন্টারমিডিয়েট, এখানে যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হতে হবে সেটা কিন্তু একটা বেনজাইন, আর বেনজাইন সিস্টেম এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে আইসোলেট করা যায়নি। আমরা যদি একটু বন্ডগুলোকে একটু চেঞ্জ করে নিই যাতে করে রাখতে সুবিধা হয়, এই ধরনের সিস্টেম হচ্ছে সো বেনজাইন উইল বি দ্য প্রোডাক্ট। এই বেনজাইন যে জিনিসটা, এটা কিন্তু হাইলি আনস্টেবল, মানে এটা কিন্তু কোনোভাবেই স্টেবল নয়। এবং এই যেহেতু এটা ফাইনাল প্রোডাক্ট একটা বেনজাইন তৈরি হবে, তার জন্য আমরা দেখবো যে ফিনাইল গ্রুপ ডাইরেক্টলি মেটালের সাথে অ্যাটাচ থাকলে কিন্তু বিটা হাইড্রাইড এলিমিনেশন সেক্ষেত্রেও সম্ভব নয়। এবার আরেকটা কয়েকটা জিনিস দেখা যাক, যে আমরা এই বিটা হাইড্রাইড এলিমিনেশনের কথা বলছি, তো এইখানে আমরা এদেরকে সিনথেসাইজ করব কি করে। বিটা হাইড্রাইড এলিমিনেশন যদি করতে হয় তাহলে এখানে আমরা এটাকে বিটা হাইড্রাইড এলিমিনেশনের কথা বলতে বলতে অবশ্যই আসতে হয় কিভাবে তাহলে অ্যালকিলকে অ্যাড করতে হবে। তাহলে সিনথেসিসটা কিভাবে করতে পারি, সিনথেসিসটা যদি দেখতে হয় খুব সহজ কিছু সিনথেসিস আছে। ধরে নাও তোমার ইন জেনারেল মেটাল লিগ্যান্ড রয়েছে, তার সাথে অ্যালকিল বা অ্যারাইল হোয়াটএভার ব্রোমাইড আমরা নিয়ে নিলে আমরা দেখতে পাবো যে মেটালের ডিরেক্টলি আমার এল আর বিআর এরকম ভাবে অ্যাড হয়ে যাবে, এলএন এখানে, ঠিক আছে, এলএন আর বিআর এরকম ভাবে অ্যাড হয়ে যাবে। তো বেসিক্যালি এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার মেটাল যেমন ছিল তেমন থাকলো, তার সাথে আমার মেটালের যে লিগ্যান্ড এনভায়রনমেন্ট ছিল ধরে নাও সেটা আমার থাকলো, তার সাথে আমার এখানে আর বিআর এই জিনিসটা অ্যাড হয়ে যাচ্ছে। দিস ইজ ইয়োর, এইভাবে আমরা যে এই ধরনের সিস্টেমসগুলো বা আমাদের মেটাল অ্যালকিল বা মেটাল অ্যারাইল সিস্টেমসগুলো বানাতে পারি। এবার যদি অক্সিডেশন স্টেটের চেঞ্জ ভাবো, এখানে মেটালের অক্সিডেশন স্টেট যদি এন হয়, এই ফাইনাল প্রোডাক্টে মেটালের অক্সিডেশন স্টেট কত, ফাইনাল প্রোডাক্টে মেটালের অক্সিডেশন স্টেট হচ্ছে n+2, তার মানে +2 অক্সিডেশনের স্টেটের চেঞ্জ হয়েছে। এবং এই জিনিসটাকে অর্গানোমেটালিক্সের ভাষায় বলা হয় তাকে অক্সিডেটিভ অ্যাডিশন। মানে অক্সিডেটিভ অ্যাডিশন যদি হয় তাহলে সবসময় মেটালের অক্সিডেশন স্টেট কিন্তু +2 ইউনিট চেঞ্জ হবে। এবং এর রিভার্স যে জিনিসটা সেটাও আমরা এখানেই বলে রাখি, সেটাকে বলা হয় থাকে রিভার্স অফ অক্সিডেটিভ অ্যাডিশন। রিভার্স অফ অক্সিডেটিভ অ্যাডিশন ইজ রিডাকটিভ এলিমিনেশন। মানে অক্সিডেটিভ অ্যাডিশনের ঠিক অপোজিটটাই হচ্ছে আমাদের রিডাকটিভ এলিমিনেশন। এই বিষয়ে আমরা ডিটেলে যখন আমরা ক্যাটালিসিস পার্টের যাব, অর্গানোমেটালিক্সের বিভিন্ন রিয়াকশনের ক্যাটালিসিসের কথা ভাববো, সেই সময় আমরা এই বিষয়ে ডিটেল আলোচনা করব। বাট এখন তোমরা তোমাদের ইনফরমেশনের জন্য জেনে রাখো যে যখন মেটালের অর্গানোমেটালিক কম্পাউন্ডে এরকমভাবে অ্যালকিল অ্যাডিশন হয় এবং অক্সিডেশন স্টেটের চেঞ্জ যদি +2 ইউনিট হয় তাহলে তাকে অক্সিডেটিভ অ্যাডিশন বলে। আর তার ঠিক রিভার্স যখন এলিমিনেশনটা হয়, মানে এই ধরনের RFBR বা এই ধরনের সিস্টেম যখন বেরিয়ে যায়, লিগ্যান্ড তৈরি করে যখন বেরিয়ে যায়, তখন তার অপোজিটটাকে বলা হয় থাকে রিডাকটিভ এলিমিনেশন। এবং সেখানে আমাদের মনে রাখতে হবে যে অক্সিডেশন স্টেটের চেঞ্জটা হবে n+2 থেকে n, জাস্ট রিভার্স, ঠিক আছে। তো এরকম একটা এক্সাম্পল আমরা খুব ইজিলি ভাবতেই পারি, এরকম এক্সাম্পল প্লেন্টি অফ এক্সাম্পল রয়েছে লিটারেচারে, সেগুলো তোমরা কিছু দেখতে পারো এবং খুব সহজেই অক্সিডেটিভ অ্যাডিশনের ব্যাপারটা তোমরা আলোচনা করতে পারো। এবার প্রশ্ন আসছে যে আমরা এই ধরনের সিস্টেমসগুলো তাহলে আমরা বাড়াবো কি করে। বানানোটাও কিন্তু খুব একটা কঠিন কিছু নয়। ধরে নাও তোমরা জার্কোনিয়াম টেট্রাক্লোরাইড নিয়েছো, তার সাথে তোমরা গ্রিগনার রেজেন্ট নিলে PHCH2 MgCl, এবং এটা তুমি 4 ইকুইভ্যালেন্ট নিয়েছো, নিলে খুব সহজেই তুমি এখান থেকে তৈরি করতে পারবে সেটা হচ্ছে জার্কোনিয়াম CH2PH4। তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ তোমার কতগুলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমাদের তৈরি হবে 4 ইকুইভ্যালেন্ট MgCl2। এইটা এক ধরনের রিয়াকশন যেটা যেভাবে তৈরি করা যেতে পারে। এছাড়া আরও কিছু রিপ্লেসেবল লিগ্যান্ডের রেসপেক্টও আমরা ভাবতে পারি। ধরে নাও তুমি প্ল্যাটিনাম Cl2
এবং তার সাথে তুমি পিএমএইচ3 লিগ্যান্ড নিতে পারো, পিপিএইচ3 লিগ্যান্ড নিতে পারো, যে ধরনের সিস্টেমই নাও না কেন। তার সাথে তুমি ধরো রিঅ্যাক্ট করাচ্ছ এরকম একটা লিথিয়েটেড অর্গানোলিথিয়াম রিএজেন্টের, করলে যেটা হবে যে ক্লোরাইডগুলো কিন্তু রিপ্লেসেবল। এই ক্লোরাইডগুলো যেহেতু রিপ্লেসেবল, এরা কিন্তু ডিরেক্টলি রিপ্লেস হয়ে গিয়ে তোমার এখানে প্রোডাক্ট যেটা তৈরি করবে, ডাইরেক্টলি মেটালের সাথে প্লাটিনামের বন্ড হয়ে যাবে, মেটালের সাথে কার্বনের বন্ড তৈরি হয়ে যাবে, এবং এখানে তোমার PPH3 লিগ্যান্ডটা কিন্তু আমাদের চলে আসবে। এই ধরনের সিস্টেমের ক্ষেত্রেও আমরা ভাবতে পারি, এবং সেক্ষেত্রে আমার বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে LiCl। এইটা এক ধরনের সিনথেটিক মেথড আমরা ভাবতে পারি। এছাড়া যদি তুমি জিঙ্ক ক্লোরাইড নিয়ে ইউজ করো এবং তার সাথে যদি 2 ইকুইভ্যালেন্ট অ্যালকিল লিথিয়াম রিএজেন্ট দাও, সেক্ষেত্রেও তুমি এই ধরনের কম্পাউন্ড পেতে পারো। এই রকমের কিছু কিছু সিনথেটিক প্রসেস সম্ভব এই ধরনের সিস্টেমসগুলোর ক্ষেত্রে। এবার আমরা চট করে আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখার চেষ্টা করব। তোমাকে ধরো দেওয়া হলো দুটি সিস্টেম, এটা ধরো প্রবলেম হিসেবেই আমি করাচ্ছি এই জায়গায়। ধরে নাও তোমার সাইক্লোপেন্টাডাইন সিস্টেমটা কীরকম দেখতে হয়। যখন আমরা ইলেকট্রন কাউন্ট 18 ইলেকট্রন কাউন্ট করেছি, তখন আমরা দেখেছি যে সিপি সিস্টেমসগুলো কীরকম দেখতে হয়। এটা 6 ইলেকট্রন -1 ডোনার হয়ে থাকে। তো সেই অনুযায়ী সাইক্লোপেন্টাডাইনের একটি কমপ্লেক্স আমরা নিচ্ছি ধরো, এবং তার সাথে একই সাবস্টিটিউশন নেব। একটি নিলাম আমরা রিহিয়াম এবং তার সাথে একটা ইথাইল যোগ করার অ্যাচড অবস্থা রয়েছে। আরেকটা নিলে তুমি CP2, তার সাথে স্ক্যান্ডিয়াম রয়েছে, সাবস্টিটিউশন ইজ দ্য সেম। বলা হচ্ছে যে রুম টেম্পারেচারে দিস ইজ ইনার্ট অ্যাটমসফিয়ার স্টেবল। আর এই সিস্টেমটা হচ্ছে আনস্টেবল। এবার খুব সহজেই এই প্রশ্নটার উত্তরটা পাওয়া যায় এখান থেকে যদি আমরা ভাবি। এবার প্রশ্নটা হচ্ছে কেন, ওই উত্তরটা দিতে হবে। এবার রিহিয়ামের রেসপেক্টে যদি তুমি ভাবো, রিহিয়ামের অক্সিডেশন স্টেট কি? রিহিয়ামের অক্সিডেশন স্টেট এখানে রয়েছে আমাদের +3। তার মানে রিহিয়াম যদি +3 অক্সিডেশন স্টেটে থাকে, যেটা ম্যাঙ্গানিজের সিরিজে থাকে, তাই তো? তার মানে D4 সিস্টেম, রাইট? D4 সিস্টেম। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে CP-, CP2- এবং ইথাইল এরা সবাই ইলেকট্রন ডোনেটিং। তার মানে রিহিয়াম সিস্টেম হচ্ছে ইলেকট্রন রিচ, রাইট? এবং এটার অক্সিডেশন স্টেটও কিন্তু অতটা হাই নয়, ইলেকট্রন রিচ, যার জন্য আমার যে প্রোপেনসিটি ফর বিটা হাইড্রাইড ইজ লেস, তার জন্য এটা কিন্তু স্টেবল। এবার স্ক্যান্ডিয়ামের কথাটা যদি তুমি ভাবো, স্ক্যান্ডিয়াম কিন্তু +3 অক্সিডেশন স্টেটেই রয়েছে, বাট এটা কিন্তু D0, আর এখানে 4টি ইলেকট্রন আছে। সো স্ক্যান্ডিয়াম +3 ইজ ইন হায়ার অক্সিডেশন state with and its electron deficient, thus prone to beta hydride elimination। তাহলে দুটি সিস্টেম, শুধু সাবস্টিটিউশনসগুলো সব সেম, লিগ্যান্ডগুলো সব সেম, শুধু ডিফারেন্স ইজ ইন দেয়ার টোটাল নাম্বার অফ অ্যাভেলেবল ডি ইলেকট্রন। তার রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি কোন সিস্টেমটা আমাদের স্টেবল হচ্ছে এবং কোন সিস্টেমটা আমাদের আনস্টেবল হচ্ছে। এই বিটা হাইড্রাইড এলিমিনেশন যেমন আমরা দেখলাম, তেমন আরেকটাও খুব কমন সিস্টেম হয়ে থাকে এক্ষেত্রে, সেটা হচ্ছে আলফা হাইড্রাইড এলিমিনেশন। আলফা হাইড্রাইড এলিমিনেশনগুলো কোথায় দেখা যায় যদি আমরা সংক্ষেপে আলোচনা করি, এইখানটাই ধরো আমরা যদি আলোচনা করার চেষ্টা করি সংক্ষেপে। সো আলফা হাইড্রাইড এলিমিনেশনের ব্যাপারটা কি? আলফা হাইড্রাইড এলিমিনেশনের কথাটা থেকে তোমরা বুঝতেই পারছো যে অবভিয়াসলি আলফা হাইড্রোজেনটা এলিমিনেট হবে, তাই তো? তাহলে আমরা একবার ছোট্ট করে দেখার চেষ্টা করি হোয়াট ইজ আলফা
হাইড্রাইড হোয়াট ইজ আলফা হাইড্রাইড এলিমিনেশন। আলফা হাইড্রাইড এলিমিনেশনের ব্যাপারটা কীরকম? আলফা হাইড্রাইড এলিমিনেশনের ব্যাপারটা হচ্ছে যে মেটালটার এখানে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, আলফা হাইড্রাইড অ্যাভেলেবল, early transition, usually early transition, metal in high oxidation state, এই ধরনের সিস্টেম আর্লি ট্রানজিশন মেটাল হায়ার অক্সিডেশন স্টেট আমরা শর্ট কার্বনের ক্ষেত্রেও দেখেছি, তাই তো? এই ধরনের সিস্টেমগুলোর ক্ষেত্রে আমরা আলফা হাইড্রাইড এলিমিনেশনটা খুব কমনলি দেখতে পাওয়া যায়। এটার একটা এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিলাম একটা ট্যান্টালামের সিস্টেমস নিচ্ছি, যেখানে আমার একটি বাইডেন্টেড ফসফরাস লিগ্যান্ড রয়েছে এবং তার সাথে ধরে নাও আমার এইখানে এই CH3 এবং এইখানটা আমার দুটো হাইড্রোজেন অ্যাভেলেবেল অবস্থায় রয়েছে, আর বাকি তিনটে যে যোজ্যতা রয়েছে সেই তিনটে যোজ্যতাকে স্যাটিসফাই করছে হচ্ছে দুটি ক্লোরাইড এবং ধরে নাও একটা অ্যালকাইন যুক্ত অবস্থায় রয়েছে। এবার এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা দেখি তখন আমরা দেখব যে এই আলফা হাইড্রাইডটা এলিমিনেট হবে খুব সহজেই। আলফা হাইড্রাইডটাকে যদি এলিমিনেট হতে হয় তাহলে বুঝতেই পারছো যে আলফা হাইড্রাইডটা এইখানে পড়ে ডিরেক্টলি এইখানে অ্যাটাচ হয়ে যাবে। তাই যদি হয় তাহলে যেটা প্রোডাক্ট তোমার তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে আমার এখানে একটা কার্বিন তৈরি হয়ে গেল, রাইট? এখানে আমার কার্বিন তৈরি হয়ে গেল, হাইড্রাইডটা ঢুকে গেল, ক্লোরিন, আর এইখানে তোমার ফসফরাস। এই ধরনের সিস্টেমসগুলো আমরা জানি এদের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট এক্সপ্যান্ড করতে পারে এবং এই যে ইন্টারমিডিয়েট এই ট্রানজিশন স্টেট বা ইন্টারমিডিয়েট ইজ ভেরি আনস্টেবল, এটা ভেরি আনস্টেবল এবং এটা ইমিডিয়েটলি যেটা হবে এই হাইড্রাইডটা আমরা দেখতে পাবো এটা কিন্তু আমাদের মাইগ্রেটরি ইনসারশন করবে। মাইগ্রেটরি ইনসারশন করে যে ফাইনাল প্রোডাক্ট তুমি পাবে সেটা একটু ডিফারেন্ট, সেটা হয়ে যাবে আমাদের এরকম টাইপের যে ট্যান্টালাম সিস্টেমস রইল, একটা কার্বিন তৈরি হয়ে রয়েছে, তার সাথে দুটো ক্লোরাইড আমার এখানে রয়েছে এবং তার সাথে আমার এই অ্যালকাইন এরকমভাবে একটা অ্যালকেন সিস্টেম এরকমভাবে জুতে গেল, ইথাইল আমাদের এরকমভাবে জুড়ে গেল, ঠিক আছে? এই ধরনের সিস্টেম, সরি এটা ইথাইল, এই ধরনের সিস্টেম তৈরি হবে, মানে অ্যালকিনটা অ্যালকাইনে কনভার্ট হয়ে যাবে। এই ধরনের সিস্টেমস কিন্তু আমাদের খুব সহজেই দেখতে পাওয়া যায়, তাই তো? এবং তোমাদের আলফা হাইড্রাইডের আর বিটা হাইড্রাইড এলিমিনেশনের মধ্যে ক্যারেক্টারিস্টিক সিমিলারিটি কি? যে এই হাইড্রাইডটা অ্যাডিশন হবে, রাইট? যেটা বিটা হাইড্রাইড এলিমিনেশন হচ্ছিল সেখানে আলফা হাইড্রাইড এলিমিনেশন হবে, কিন্তু বিটা হাইড্রাইড এলিমিনেশনের ক্ষেত্রে যে হাইড্রাইডের যে ব্যাক অ্যাডিশনটা, যে তো মাইগ্রেটরি ইনসারশনটা অতটা ফাস্টার নয় বা অত সহজে পাওয়া যায় না। বাট আলফা হাইড্রাইড এলিমিনেশনের ক্ষেত্রে কিন্তু যেটা খুব কমন, কারণ হচ্ছে যে মেটালটা ইউজুয়ালি আর্লি ট্রানজিশন মেটাল এবং ইলেকট্রন ডেফিসিয়েন্ট এবং হাই অক্সিডেশন স্টেটে থাকে, তার জন্য সবসময় চাইবে ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করতে। তো ইউজুয়ালি আলফা হাইড্রাইড এলিমিনেশন যদি হয় তাহলে কখনো কখনো দেখতে পাওয়া যায়, খুব কমনলি দেখতে পাওয়া যায় যে এটা কিন্তু ফলোড বাই আ মাইগ্রেটরি ইনসারশন। এই ধরনের রিয়াকশনটাকে বলা হয় থাকে মাইগ্রেটরি ইনসারশন, রাইট? আর এটা হচ্ছে আমাদের বিটা হাইড্রাইড এলিমিনেশন। মাইগ্রেটরি ইনসারশন কেন? এই হাইড্রাইডটা মাইগ্রেট করছে অ্যালকিন সিস্টেমের ক্ষেত্রে, তার জন্য এটা migration followed by insertion. Where it is inserted? Somewhere here. In this alkene it is inserted. So migration as well as insertion is known as migratory insertion reaction. তাহলে আজকের যে লেকচারে আমরা দেখার চেষ্টা করলাম যে আমাদের অ্যালকিল বা অ্যারাইল গ্রুপগুলো কিভাবে মেটালের সাথে বন্ডেড অবস্থায় থাকে এবং তাদের যে স্টিরিও ইলেকট্রনিক রিকোয়ারমেন্ট সেইটার উপর কিভাবে ডিপেন্ড করে। এছাড়া আমরা একটা জিনিস এখানে অবশ্যই আমার বলা উচিত, সেটা হচ্ছে যখন এই ধরনের বিটা হাইড্রাইড এলিমিনেশনের কথা আমরা আলোচনা করছি, এই আর গ্রুপের আর যে সাবস্টিটিউশনসগুলো রয়েছে কার্বনের মেটালের সাথে সাবস্টিটিউটেড অবস্থায় যে কার্বন রয়েছে তার উপর যে আর সাবস্টিটিউশনসগুলো রয়েছে তাদের কিন্তু স্টেরিক ফ্যাক্টরের ওপরেও এই বিটা হাইড্রাইড এলিমিনেশনের রেটটা কীরকম ফাস্টার হবে না স্লোয়ার হবে সেটা কিন্তু ডিপেন্ড করে এবং এদের স্টিরিও ইলেকট্রনিক ফ্যাক্টরের ওপরও ডিপেন্ড করে। ইলেকট্রনিক ফ্যাক্টরস মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে তার উপর ডিপেন্ড করে। এবং আমরা এর ট্রানজিশন স্টেট কীরকম হয়, আলফা হাইড্রাইড এলিমিনেশন কীভাবে হয় এবং কিছু সিনথেটিক ওয়ে
কিভাবে আমরা মেটাল অ্যালকিল বা মেটাল অ্যারাইল প্রোডাক্টগুলো পেতে পারি সেটা আমরা আলোচনা করলাম, এবং তার সাথে আমরা কিছু ছোট্ট প্রবলেম সলভিংও আলোচনা করে নিলাম, যেগুলো হয়তো তোমাদের আরো বুৎপত্তি বাড়াতে সাহায্য করবে। তো আগামী যে লেকচার, সেই লেকচারে আমরা আরেকটা নতুন লিগ্যান্ড বিষয়ে জানার চেষ্টা করব, সেটা হবে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন সিস্টেম, এবং তার সাথে সাইক্লোপেন্টাডাইন সিস্টেমও আমরা আলোচনা করব, যেটা আমরা জানি এটা একটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, কিন্তু এই ধরনের কম্পাউন্ডগুলো কিন্তু অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে মেটালের সাথে খুব কমনলি কমপ্লেক্স তৈরি করে, এবং সেই বিষয়ে আরও ডিটেলে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। ধন্যবাদ।